দেখ পেজ নাম্বার খোল, 180 পেজ, ঠিক আছে 180 পেজ খুলেছিস তো? 9 নম্বর অঙ্কটা করাবো, 9 নম্বর অঙ্কটা। দেখ কোশ্চেনটা একটু পড়ে নেওয়া যাক। বলছে ফ্রম দ্য ফলোইং ট্রানজাকশন ড্রন আপ আ ক্যাশ বুক শোয়িং ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক কলাম সেপারেটলি অ্যান্ড ব্রিং দ্য ফাইনাল ব্যালেন্স। মানে ডবল কলাম ক্যাশ বুক করতে বলেছে, ঠিক আছে তো? তো দেখ ক্যাশ বুকের দাগটা কাটা হয়েছে। ইন দ্য বুকস অফ নাম বলেনি, বিজনেসের নাম বলেনি, কার বই করছি সেটা বলেনি, তাই ইন দ্য বুকস অফ লিখে ডট 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 দেবো। ইন দ্য বুকস অফ লিখেছি, এখানে দিলাম ডট ডট ডট। তারপর লিখবো কি ক্যাশ বুক, ব্যাকেটে লিখলাম ডাবল কলাম, বুঝেছি সেটা? ডেট পার্টিকুলার্স ভাউচার নাম্বার লেজার ভ্যালিউ ক্যাশ ব্যাংক, ডেট পার্টিকুলার্স ভাউচার নাম্বার লেজার ভ্যালিউ ক্যাশ ব্যাংক হয়ে গেল। এদিকে লিখবো ডেবিট, এদিকে লিখবো ক্রেডিট। আচ্ছা ক্যাশ, এটা হচ্ছে অ্যাসেট, ক্যাশ বুক তো ক্যাশ আর ব্যাংক অ্যাসেট, অ্যাসেট বাড়বে ডেবিট দিকে আর অ্যাসেট কমবে ক্রেডিট দিকে, ঠিক আছে? এক একটা করে এন্ট্রি করছি। আচ্ছা এটা 2017-এর অঙ্ক দিয়েছে ডিসেম্বর মাসে, 2017 ডিসেম্বর লিখে রাখলাম, 2017 ডিসেম্বর লিখে রাখলাম। দেখ প্রথমে বলেছিল ক্যাশ ইন হ্যান্ড, বলেছিল 17,000, তাই তো? এটা তো নতুন করে বোঝাতে হবে না, ডিটেলসে বলতে হবে না। ক্যাশ ইন হ্যান্ড, এই ক্যাশ বুকের ডেবিট দিকে বসবে টু ব্যালেন্স বিডি, আচ্ছা এটা 1 তারিখ, টু ব্যালেন্স বিডি বলে বসবে ক্যাশের ঘরে। ক্যাশ ইন হ্যান্ড মানে ক্যাশের ঘরে বসবে 17,000 টাকা, ঠিক আছে? তারপরে কি বলেছে? ক্যাশ অ্যাট ব্যাংক ক্রেডিট, ব্যাংকের ওপেনিং ব্যালেন্স জেনারেলি ডেবিট হয়, ব্যাংকের ওপেনিং ব্যালেন্স ডেবিট হয়, কিন্তু ব্যাংকের ওপেনিং ব্যালেন্স কি বলেছে? ক্রেডিট বলেছে, মানে ব্যাংক ওভারড্রাফট। ব্যাংকের ব্যালেন্স যদি ক্রেডিট বলে তাহলে ব্যাংক ওভারড্রাফট, আর ব্যাংক ওভারড্রাফট কি লাইবিলিটি, কোন দিক বসবে? ক্রেডিট দিকে বসবে। তাই এখানে লিখবো 1 তারিখ বলে লিখবো বাই ব্যালেন্স বিডি, বাই ব্যালেন্স বিডি বলে ব্যাংকের ঘরে কত টাকা? 3,000 টাকা, ঠিক আছে তো? এমনি আমি তো এত কিছু বললাম, এত ভাবনা চিন্তাও করতে হবে না। ক্যাশ অ্যাট ব্যাংক ব্যাকেটে ক্রেডিট বলেছে মানে ক্রেডিট দিকে বসবে, ব্যাকেটে ক্রেডিট বলেছে মানে ক্রেডিট দিকে বসবে। কিন্তু আমি এত ডিটেলসে বললাম ব্যাংক, শুধু যদি ব্যাংক থাকে মানে অ্যাসেট ডেবিটে, আর যদি ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক ওভারড্রাফট মানেই হচ্ছে ব্যাংক ব্যাকেটে ক্রেডিট। কি বললাম বুঝতে পারলি? ব্যাংক ওভারড্রাফট মানে লাইবিলিটি, আর লাইবিলিটি ক্রেডিট দিকে বসে। আমি একটু ডিটেলসেই বলে দিলাম। তো সব অঙ্কে যে ব্যাংকে ক্রেডিট বলে দেবে এমন নাও হতে পারে, ব্যাংক ওভারড্রাফটটা বলতে পারে। তো ব্যাংক ওভারড্রাফট বললে কোন দিক বসবে? ওই দিক বসবে। তো হয়ে গেল এটা। তারপরে যে পারচেস আর টেবিল, বুঝতে পারছিস তো? একটা টেবিল কেনা হয়েছে কত টাকা দিয়ে? 2,300 টাকা দিয়ে। তো টেবিল কিসের মধ্যে পড়বে? ফার্নিচার, টেবিল তো ফার্নিচারের মধ্যে পড়ে। তাহলে একটা টেবিল কেনা হয়েছে, তার মানে কোন দিক বসবে? ক্রেডিট দিকে বসবে, কেননা টাকা বেরিয়ে যাচ্ছে, টাকা বেরিয়ে যাচ্ছে। তাহলে কি লিখবো এখানে? বাই টেবিল, সরি বাই ফার্নিচার লিখবো। টেবিল কিনেছি মানে এটা ফার্নিচার ক্যাটাগরিতে চলে যাবে, বাই ফার্নিচার। আচ্ছা কত টাকার টেবিল কিনেছি? 2,300 টাকা, 2 তারিখ। তাহলে কিসের মাধ্যমে কিনেছি? ক্যাশ না চেক? কিছু বলেছে চেকের কথা? কিছু বলেছে না, তার মানে ক্যাশে কিনেছি 2,300 টাকা। তারপর কি বলেছে? 4 তারিখ বলেছে পার্সোনাল এনএসসি। দেখ এনএসসির ফুল ফর্ম তোরা জানিস কিনা জানি না, আমি বলে দিচ্ছি শোন। ন্যাশনাল সেভিং সার্টিফিকেট, এনএসসির ফুল ফর্ম ন্যাশনাল সেভিং সার্টিফিকেট। যে ব্যবসা, যার বিজনেসটা করছি, সে বিজনেসের যে মালিক আছে না, সে একটা এনএসসি কিনেছিল, ঠিক আছে তো? এনএসসি কিনতে পাওয়া যায় বিভিন্ন রকমের আলাদা, পোস্ট অফিস যেমন হয়, পোস্ট অফিসে যেমন কিছু এরকম কিছু ইনভেস্টমেন্ট থাকে, মানে বাইরে ও কোথাও ইনভেস্টমেন্ট করেছিল। কি বললাম বুঝতে পারলি? বাইরে কোথাও ইনভেস্টমেন্ট করেছিল, ও এনএসসি কিনেছিল, এনএসসি কিনেছিল, ঠিক আছে তো? এবং সেই টাকাটা ম্যাচিওর্ড হয়েছে, বুঝতে পারছিস তো? মানে বাইরে অনেকে কেউ ইনভেস্ট করে, সেই টাকাটা ওর ম্যাচিওর্ড হয়েছে, ম্যাচিওর্ড হয়ে যে টাকাটা পেয়েছে সেই টাকাটা কোথায় নিয়ে এসছে? বিজনেসে নিয়ে চলে এসছে। তার মানে কি বিজনেসে মালিক নিয়ে এসছে, কি নিয়ে এসছে? টাকা নিয়ে এসছে। তা টাকা নিয়ে আসা কি বলে? ক্যাপিটাল বলে না? ব্যবসার মালিক ব্যবসায় কিছু নিয়ে আসে কি বলে? ক্যাপিটাল, তাই তো? বুঝতে পারছিস নাকি বুঝতে পারছিস না? তাহলে কত টাকা ক্যাপিটাল নিয়ে এসে? 9,000 টাকা, 9,000 টাকা ক্যাপিটাল নিয়ে এসে। তাহলে ক্যাপিটাল নিয়ে এসে কি মনে হচ্ছে কোন দিক হবে? ডেবিট দিক না ক্রেডিট দিক? আর বিজনেসে টাকা এসছে, ক্যাপিটাল মানে কি বিজনেসে টাকা এসছে। টাকা আসলে ক্যাশ বাড়বে না কমবে? বাড়বে। ব্যাংক বললাম না কেন, ব্যাংকের কথা তো বলেনি, ক্যাশেই নিয়ে এসছে টাকাটা। তো এখানে কি লিখবো? টু ক্যাপিটাল। কি লিখবো? টু ক্যাপিটাল। কত টাকা? কত টাকা ক্যাপিটাল? 9,000 টাকা। 4 তারিখ 9,000 টাকা। তারপর কি বলছে? 5 তারিখ। দেখ ডাউট থাকলে বলবি 4 তারিখটা, কিছুই নেই। আমি ধর বিজনেস করছি, শুনছিস তো? আমার ধর পোস্ট অফিসে প্রতি মাসে টাকা জমা দিই,
দেখলাম একটা সময় পর পোস্ট অফিসের টাকাটা ম্যাচিওর হলো, সেই টাকার কথাই নিয়ে চলে ব্যবসায় নিয়ে চলে এসেছি। তো মানে আমি ব্যবসায় কি দিলাম, ব্যবসার মালিক ব্যবসাকে যা দেয় তাকে ক্যাপিটাল বলে, এটা তো ক্যাপিটাল। তাহলে বিজনেসে টাকা বাড়লো, তাই এখানে বসলো, ডেবিটে বসলো। সরি 5 তারিখ বলেছে সোল্ড গুডস ফর ক্যাশ টু শঙ্কর ফর ₹20,000, ঠিক আছে তো, লেস 10% টেট ডিসকাউন্ট, ঠিক আছে তো। এই এন্ট্রি তোর আসবে না, আশা করি বুঝতে পেরেছি কেন আসবে না। ক্রেডিট ট্রানজাকশন, আমরা কাকে গুডস বেচেছি, শঙ্করকে। তো কাউকে যদি আমরা ধারে গুডস বেচি সেটা কোথায় চলে যায়, সেল ডে বুকে, তাহলে ক্যাশ বুকে আসবে না, বুঝতে পারছিস তো। আবার বলছি শোন, ক্যাশ বুক কি বলে, অনলি ক্যাশ ট্রানজাকশন রেকর্ডেড হিয়ার, শুধুমাত্র ক্যাশ ট্রানজাকশন রেকর্ড করবে। কিন্তু আমরা গুডসটা কাকে বেচেছি, শঙ্করকে বেচেছি, ধারে গুডস বেচেছি। কাউকে যদি ধারে গুডস বেচি সেটা কোন বইতে যায়, সেলস ডে বুক করেছিলাম তো, সেলস ডে বুক। তাহলে বুঝতে পারলি এটা এখানে আসবে না। আচ্ছা এখানে 5 তারিখ কি বলেছে পড়ে নে। ও এখানে বলছে সোল্ড গুডস ফর ক্যাশ, হ্যাঁ এটাতে বললাম ক্যাশ ট্রানজাকশন রেকর্ড করা হবে, ক্যাশে ট্রানজাকশন হলে রেকর্ড করা হবে। কিন্তু এখানে কি বলেছে, সোল্ড গুডস ফর ক্যাশ, ক্যাশেই ট্রানজাকশন হলে রেকর্ড করা হবে। আমি কি বললাম, যদি কাউকে মানে গুডস সোল্ড, যদি কাউকে ধারে গুডস বেচা হয় তাহলে সেটা আসবে না, সেটা চলে যাবে সেল ডে বুকে। কিন্তু এখানে কিসে গুডস বেচা হয়েছে, এখানে ক্যাশে গুডস বেচা হয়েছে, তার মানে এটা আসবে, ঠিক আছে তো। তার মানে শঙ্করকে গুডস বেচেছি, তার মানে কি বিজনেসে টাকা এসছে, টাকা এসছে মানে ডেবিট দিকে আসবে। কি বলে লিখবো, টু সেলস, ঠিক আছে তো, টু সেলস কত টাকা, 5 তারিখ, মানে অ্যাকচুয়ালি গুডসটার দাম ছিল 20,000 টাকা, তাই তো, 20,000 টাকার গুডস পেয়েছি, কিন্তু 5% টেট ডিসকাউন্ট, তার মানে এটা তো আসবে না। আমরা তো জানতাম টেট ডিসকাউন্ট বিয়োগ করে আসে, তাই তো। কত পার্সেন্ট ছিল টেট ডিসকাউন্ট, ওইখানে টেট ডিসকাউন্ট 10% ছিল, হ্যাঁ 20,000 টাকা ছিল, তার থেকে 10% বাদ দিবি, তাহলে 20,000 টাকা 10% করলে কত হয়, 2,000 টাকা। তো 20,000 টাকা থেকে 2,000 টাকা বাদ দিলে কত হয়, 18,000 টাকা। তো ক্যাশ অ্যান্ড ঘরে লিখবো 18,000 টাকা। তো দেখে নি এখানটাই যে তখন যে ক্যাশ লেখা ছিল না, ক্যাশ লেখাটা পড়িনি, ক্যাশ লেখাটা অমিট করে চলে গেছে, ঠিক আছে। তাহলে মানে জিনিসটা তো বুঝতেই পারছিস, ক্যাশ ট্রানজাকশন থাকলে ক্যাশ বুকে আসবে, ক্রেডিট ট্রানজাকশন কখনো ক্যাশ বুকে আসে না। এটা ক্যাশ ট্রানজাকশন ছিল তাই ক্যাশ বুকে আসলো। শঙ্করকে গুডস বেচেছি, তাহলে গুডস বেচেছি মানে কি হচ্ছে, কাউকে যদি গুডস বেচি তাহলে তো আমার টাকা আসছে, তাই এখানে আসলো, ডেবিট দিকে আসলো। 9 তারিখ বলছে কি, রিসিভ ফ্রম সুবীর, সুবীরের থেকে টাকা পেয়েছি। কি টাকা পেয়েছি, ক্যাশ না চেক, বলছে চেক পেয়েছি। কত টাকা, সুবীরের থেকে 7,700 টাকা চেক পেয়েছি। শুনছিস তো, সুবীরের থেকে কত টাকা চেক পেয়েছি, কিন্তু সুবীরের কাছ থেকে কত টাকা পেতাম টোটাল, দেখ সুবীরের কাছে 8,000 টাকা পেতাম, কিন্তু 7,700 টাকা চেক পেয়েছি। তার মানে সুবীরের কাছে 8,000 টাকা পেতাম, ওর থেকে 7,700 টাকা পেয়েছি। সুবীর বললো এটাকে সেটেল করে দাও, ইন ফুল সেটেলমেন্ট, মানে বুঝতে পারলি, আজকে যদি আমি কারোর কাছে 5,000 টাকা পাই, সে আমাকে 5,000 টাকা পাই, সে আমাকে তো 4,900 টাকা দিল, 100 টাকা দিল না, বললো কি সেটেল করে দাও। এটাকে কি বলে, সেটেল করে দেওয়াকে ডিসকাউন্ট, মনে আছে বলেছিলাম জার্নাল করার সময় বলেছিলাম, মনে আছে। আজকে ধর কারোর কাছে আমি 5,000 টাকা পাই, সে আমাকে 4,900 টাকা দিয়ে বললো কি এটাকে তুমি সেটেল করে দাও, আমি আর টাকা দেবো না, তার মানে 100 টাকা ওকে ডিসকাউন্ট দিতে হলো। তার মানে এখানে কি হয়েছে, সুবীর কি বলেছে, সুবীরের কাছে 8,000 টাকা পেতাম, ও 7,700 টাকা দিয়ে বললো সেটেল করে দিতে, তার মানে কি 300 টাকা ডিসকাউন্ট হয়ে গেল। তো বুঝতে পারলি তো কি বললাম। তাহলে বল সুবীরের থেকে কত কি পেয়েছি, বল সুবীরের থেকে কি পেয়েছি, সুবীরের থেকে কি পেয়েছি বল, 7,700 টাকা চেক পেয়েছি, বলতে হবে তো, সুবীরের থেকে 7,700 টাকা চেক পেয়েছি। কত তারিখ, 9 তারিখ, 9 তারিখ সুবীরের থেকে 7,700 টাকা চেক পেয়েছি। আমার প্রশ্ন হলো, একটা প্রশ্ন দাঁড়ালো, সুবীরের থেকে যে চেকটা পেয়েছি কিছু বলেছি, এই চেকটা কবে ব্যাংকে জমা করেছি বল, পাচ্ছিস খুঁজে, আশেপাশে পাচ্ছিস খুঁজে, না দেখ তোরা পাচ্ছিসই না। সুবীরের থেকে যে 7,700 টাকা চেক পেয়েছিস কবে ব্যাংকে জমা করেছে কিছু বলেছে না, যদি কিছু বলে না দেয় কবে ব্যাংকে জমা করেছি, তাহলে মনে করবো ওই দিনই জমা করে দিয়েছি, ঝামেলা নেই। যেমন আগের অনেকগুলো অঙ্ক করেছিলাম তো, ধর সুবীরের থেকে আজকে চেক পেলাম, কালকে ব্যাংকে জমা করলাম, কি বললাম পেয়েছিলাম তো আগে, কিন্তু এখানে কিছু বলেছে না, তারপরে ডাইরেক্ট ব্যাংকে বসিয়ে দেওয়ার জন্য। বোঝা গেল তো, বোঝা গেল তো। টু সুবীর লেখ, টু সুবীর, এখানে লেখ টু সুবীর, কত টাকা, 7,700 টাকা ব্যাংকের ঘরে। কত তারিখ ছিল এটা,
9 তারিখ। এবার দেখ প্রশ্ন হবে, তোদের মনে প্রশ্ন হবে, আচ্ছা ওর কাছে তো 8,000 টাকা পেতাম, ও তো 7,700 টাকা চেক দিল, বাকি 300 টাকা কোথায় যাবে? ডিসকাউন্ট। আমি কি এখানে কোনো ডিসকাউন্টের কোনো রকমের ঘর আছে? তাহলে এটা আসবে না। যদি ডিসকাউন্টের ঘর থাকতো তাহলে 300 টাকা ডিসকাউন্টের ঘরে বসে যেত। বোঝা গেল তো কি বললাম? তোরা বুঝতে পারি যে 7,700 টাকার কেসটা আগে এতদিন যে অঙ্কগুলো করতাম, ধর বলতো আজকে কত তারিখ, ধর সুবীরের থেকে ধর 9 তারিখে 7,700 টাকা চেক পেয়েছি, বললো 12 তারিখে সুবীরের চেকটা ব্যাংকে জমা করেছি। 12 তারিখে কোনটা এন্ট্রি হতো? 12 তারিখ তো কোনটা এন্ট্রি হতো? আজকে কোথায় থাকতো? চেকটা ক্যাশে থাকতো। এখানে কিছু বলেছে? তার মানে ধরে নিচ্ছি চেকটা আজকেই ব্যাংকে জমা করে দিয়েছি। আমার কথাটা বুঝতে পারলি তো? এইরকম তোকে মাথায় রাখতো ওই জিনিসটা। কি বললাম বুঝতে পারলি তো? আচ্ছা 9 তারিখ হয়ে গেল। 10 তারিখ পেড কমিশন বাই চেক, কমিশনটা পে করেছি চেকের মাধ্যমে। তার মানে কি হচ্ছে, ব্যাংকের চেকের মাধ্যমে পেমেন্ট করলে ব্যাংকের ব্যালেন্স বাড়বে না কমবে? কমবে। তাহলে ক্রেডিট দিকে লিখবি বাই কমিশন। একটু তারিখটা বলবি? বাই কমিশন। কত টাকা দিয়েছে দেখে নে একটু। 1600। ব্যাংকের ঘরে লেখ 1600 টাকা। হলো তো? 10 তারিখ হলো। 10-এর পর কত তারিখ বলেছে? 12 তারিখ। এই একই রকম মন দিয়ে শুনবি। রিসিভ ফ্রম কুনাল, কুনালের থেকে রিসিভ করেছি ইন ফুল সেটেলমেন্ট অফ হিজ অ্যাকাউন্ট অফ ₹4,000। শুনছিস তো লাইনের মানে বুঝতে পারছিস তো? কুনালের থেকে রিসিভ করেছি, পরে বলেছে ইন ফুল সেটেলমেন্ট, মানে কুনালের কাছ থেকে আমরা কত টাকা পেতাম? 4,000 টাকা পেতাম কুনালের কাছ থেকে। মন দিয়ে শুনছিস? কুনালের কাছে কত টাকা পেতাম? 4,000 টাকা পেতাম। এবার দেখতে হবে কুনালের থেকে কত টাকা পেয়েছি। বলেছে হাফ অফ দ্য অ্যামাউন্ট ওয়াজ ডিপোজিটেড ইনটু ব্যাংক অন দ্য সেম ডে। ঠিক আছে, এখানে কি বলছে? রিসিভ ফ্রম কুনাল ইন ফুল সেটেলমেন্ট অফ হিজ অ্যাকাউন্ট। কুনালের অ্যাকাউন্টটা সেটেলমেন্ট হয়ে যাচ্ছে। আচ্ছা কুনাল আগে ছিল কিছু? কিছু বলেনি। যাই হোক, রিসিভ ফ্রম কুনাল ইন ফুল সেটেলমেন্ট অফ হিজ অ্যাকাউন্ট 4,000, হাফ অফ দ্য অ্যামাউন্ট ডিপোজিট ইনটু ব্যাংক সেম ডে। দেখ ভাই এখানে ডিটেলসে কিছু বলেনি। কুনালের থেকে 4,000 টাকা রিসিভ হয়েছে। কুনালের থেকে কি বলেছে? বলেছে রিসিভ ফ্রম কুনাল, কুনালের থেকে রিসিভড হয়েছে ইন ফুল সেটেলমেন্ট অফ হিজ অ্যাকাউন্ট, তার অ্যাকাউন্টটা সেটেল করে দিচ্ছি। এবার আমরা বুঝতে পারছি না কুনালের কাছ থেকে কত টাকা পাই, এখানে কোথাও বলেনি, কিন্তু কুনালের থেকে কত টাকা পেয়েছি? কুনালের থেকে 4,000 টাকা পেয়েছি, যার মধ্যে 2,000 টাকা ওই দিনই ব্যাংকে জমা করে দিয়েছি। তাহলে বাকি 2,000 টাকা কোথায় আছে? ক্যাশে আছে। তো মানে এখানে লিখবো টু কুনাল, লেখ টু কুনাল বলে ক্যাশে লেখ 2,000 টাকা, ব্যাংকে লেখ 2,000 টাকা। ক্যাশে লেখ 2,000 টাকা, ব্যাংকেও লেখ 2,000 টাকা। কত তারিখ বলেছে এটা? 9-এর পর 10 তারিখ নাকি? সরি 12 তারিখ। এটা বুঝতে পারলি না তোরা? এখানে যেমন কুনালের কথাটা না বলেনি, এটা বলে দেওয়া উচিত ছিল কুনালের কাছ থেকে কত টাকা পেতাম, এটা বলেনি। ঠিক আছে তো? কুনালের থেকে 4,000 টাকা পেয়েছি, বলেছে কুনালের থেকে 4,000 টাকা পেয়েছি। যত টাকা পেয়েছি তার হাফ টাকা ব্যাংকে জমা করেছি আজকে, আর বাকি হাফ টাকা ক্যাশে আছে। ঠিক আছে, বলি স্যার এখানে ইন ফুল সেটেলমেন্ট বলেছে। যদি বলতো কোনো কাজে লাগবে না তো, ধর এখানে যদি বলতো ধর কুনালের কাছ থেকে 4,500 টাকা পাই, 4,000 টাকা পেয়ে গেছি, বাকি 500 টাকা ডিসকাউন্ট, ডিসকাউন্টে তো কোনো ঘর নেই, এই জন্য হয়তো বলেনি ওরা। কি বললাম বোঝা গেল তো? বললে কোনো কাজও হতো না, এমন কিছু কাজ হতো না। আচ্ছা 17 তারিখ পেড টু সুনীল বাই চেক। ঠিক আছে, সুনীলকে কত টাকা চেক দিয়েছি বল? সুনীলকে চেক দিই 7,500, আর বলে যে পাশেই বলে যে ডিসকাউন্ট। আচ্ছা ডিসকাউন্টে কোনো কাজ আছে ক্যাশবুকে? ডিসকাউন্টে ঘর করি? করি না তো, তার দরকার নেই। ডবল কলম ক্যাশবুকে কোনো ডিসকাউন্টের ঘর হয় না। তাহলে সুনীলকে কত টাকা চেক দিয়েছি? 7,500। সুনীলকে চেক দিলে ব্যাংকের ব্যালেন্স বাড়বে না কমবে? আমি যদি কাউকে চেক দিই, ও চেকটা ব্যাংকে নিয়ে যাবে, ব্যাংক থেকে ভাঙাবে, ভাঙিয়ে তার মানে কি আমার ব্যাংকের ব্যালেন্স কমে যাবে? তার মানে কি হচ্ছে বল? বাই সুনীল কত টাকা? 7,500 ব্যাংকের ঘরে। তারিখটা একটু বলবি? 17 তারিখ। 17-এর পর বলেছে 18 তারিখ ইস্যুড আ চেক টু পরিমল
পরিমলকে একটা চেক ইস্যু করা হয়েছে কত টাকা, 4,000 টাকা, তাই তো? চেকটা কাকে দিয়েছি? পরিমলকে দিয়েছি। ওই একই কথা, ব্যাংকের ব্যালেন্স কমবে, তাহলে লিখবো বাই পরিমল। তারিখটা বল। 4,000 টাকা তো। তারপর বলেছে 19 তারিখ, স্টপ পেমেন্ট অর্ডার ওয়াজ সার্ভ টু দ্য ব্যাংক অ্যাজ দ্য সেম ওয়াজ লস্ট। লাইনটার মানে বুঝবি, লাইনটার মানে বুঝতে হবে। সবচেয়ে বড় কথা, এটা কোন এন্টিকে রিপ্রেজেন্ট করছে সবার প্রথম প্রশ্ন। 19 তারিখ কি বলেছে? স্টপ পেমেন্ট অর্ডার ওয়াজ সার্ভ টু দ্য ব্যাংক অ্যাট দ্য সেম ওয়াজ লস্ট। পরিমলকে একটা চেক ইস্যু করেছিলাম জানিস তো, 4,000 টাকা চেক দিয়েছিলাম, চেকটা হারিয়ে গেছে। আরে কাউকে যে চেক দিয়েছি না, তার চেকটা হারিয়ে গেছে। দেখ এখানে বলেছে, কি বলেছে ভালো করে পড়। বলছে স্টপ পেমেন্ট অর্ডার, ব্যাংককে আমি বলে দিলাম পেমেন্টটাকে স্টপ করে দিতে। বুঝতে পারছিস তো? পেমেন্টটাকে স্টপ করে দিতে। কাকে বললাম? ব্যাংককে বললাম যে পেমেন্টটাকে স্টপ করে দাও, ঠিক আছে তো? অ্যাজ দ্য সেম ওয়াজ লস্ট, কেন না চেকটা হারিয়ে গেছে। গল্প বুঝতে পারলি? আজকে ধর আমি কাউকে চেক দিলাম, ঠিক আছে, কাউকে চেক দিলাম, তার কাছে চেকটা হারিয়ে গেছে, সে আমাকে ফোন করে বলে দিল যে চেকটা না দিয়েছে, চেকটা হারিয়ে গেছে। এবার সঙ্গে সঙ্গে আমি ব্যাংকে ফোন করে বলে দেবো। ব্যাংকে যদি ফোন করে বলে না দিই, ওকে যা চেক দিয়েছিলাম, যে পেতো চেকটা, সে টাকা ব্যাংকের থেকে তুলে নিতে পারবে, ঠিক আছে তো? তো এই জন্য আমি স্টপ পেমেন্ট করে দিলাম। কি বললাম বলতে? তাহলে কি হবে, এন্ট্রিটা কি হবে? আমি যদি স্টপ পেমেন্ট করি, আমি তো বলে দিলাম না পরিমল ব্যাংকের থেকে টাকা তুলে নেবে, ব্যাংকের ব্যালেন্স কমে যাবে। আমি যখনই স্টপ পেমেন্ট করলাম, তাহলে কি হবে? এটা ব্যাংকের ব্যালেন্স কি কমবে? না, বেড়ে যাবে, ঠিক আছে, অপোজিট সাইডে। তাহলে লেখ টু পরিমল বলে লেখ, লেখ টু পরিমল বলে লেখ। কত টাকা? ব্যাংকের ঘরে 4,000 টাকা। 19 তারিখ। তারপর কি বলেছে? 20 তারিখ, রিসিভড আ চেক ফ্রম কৃষ্ণা অন অ্যাকাউন্ট 5,000। তাহলে কৃষ্ণার থেকে কত টাকার চেক পেয়েছি বল? 5,000 টাকার চেক পেয়েছি। কিন্তু আমার প্রশ্ন, কৃষ্ণার থেকে যে চেকটা পেয়েছি, সেই চেকটা ব্যাংকে কবে জমা করেছি? দেখ পরের দিন, দেখ পরের দিন, ভালো করে পড়, ভালো করে পড়, কোশ্চেন পড়। 22 তারিখ। 20 তারিখ কৃষ্ণার থেকে যে চেকটা পেয়েছি, সেটা 22 তারিখে জমা করেছি। তাহলে 22 তারিখ তো কন্টেন্টই হচ্ছে। 20 তারিখ চেকটা কোথায় ছিল? ক্যাশে। তাহলে কি লিখবো এখানে? টু কৃষ্ণা। বল আমাকে বল, কত টাকা চেক পেয়েছি বল? 5,000 টাকা চেক পেয়েছি 20 তারিখ। আচ্ছা বল কি জন্য? সুমন বল দেখি, 200 টাকা ডিসকাউন্ট কি করব? কিছুই হবে না, কিছুই হবে না, কারণ ডিসকাউন্টের ঘরেই নেই, ঠিক আছে তো? আচ্ছা, কত লিখেছি আমি? ও আচ্ছা, 5,000 টাকা হবে। তারপর বলেছে কি 22 তারিখ। 22 তারিখ বলেছে 20 তারিখ থেকে, 20 তারিখ যে কৃষ্ণার থেকে যে চেকটা পেয়েছিলাম, সেটা ব্যাংকে জমা করেছি কত তারিখে? 22 তারিখ, পরের দিন না, তারপরে আবার দিন। 22 তারিখ, 22 তারিখ ব্যাংকে জমা করি, তাহলে 22 তারিখ কন্টেন্টই হলো। তাহলে কি হবে? 22 তারিখে ব্যাংকের ব্যালেন্স বাড়বে। কি বললাম? 22 বল না। 20 তারিখে চেকটা কোথায় ছিল? ক্যাশে ছিল। 22 তারিখ চেকটা ক্যাশে আর আছে না, ক্যাশ থেকে কমে গেছে। কত টাকা কমে গেছে? 5,000 টাকা। তো ক্যাশ থেকে কমা 5,000 টাকা, সেই চেকটা কোথায় চলে গেছে? ক্যাশ থেকে কমে ব্যাংকে চলে গেছে, তাহলে ব্যাংক বেড়ে গেছে, এখানে 5,000 টাকা। বুঝতে পারলি? হ্যাঁ কি না? তাহলে এখানে কি লিখবো? ব্যাংকে লিখেছি মানে এখানে লিখবো টু ক্যাশ বলে লেজার ফলিওর হলে সি লিখবো, মানে কন্টা এন্ট্রি। আর এখানে বাই ব্যাংক বলে লেজার ফলিওর ঘরে সি লিখবো, কন্টা এন্ট্রি। কত তারিখ ছিল এটা? 22 তারিখ। তো মাথায় ঢুকছে তো কন্টা এন্ট্রি? কন্টা এন্ট্রি সিস্টেমটা বুঝছিস তো কিভাবে করতে হয়? শিখিয়েছি আগে অনেকবার, বলেছি, নতুন করে বলতে হবে না। 22 তারিখ হলো। 25 তারিখ কি বলেছে? উইথড্র ফ্রম ব্যাংক। আচ্ছা আমি যদি বলি, বল দেখি, কন্টা এন্ট্রি পরীক্ষার ক্ষেত্রে থিওরি দিতে পারি? আমি যে পরীক্ষা নেবো থিওরি দিতে পারি, বলবো কন্টা এন্ট্রিকে বাংলায় বলে বিপরীত দাখিলা, ঠিক আছে তো? বলতে পারি বিপরীত দাখিলা কাকে বলে বল। তো নোট তো দিয়েই দেবো বিপরীত দাখিলা কাকে বলে, আমি বুঝিয়েছি আগে, তোকে বলতে হবে কন্টা এন্ট্রি কাকে বলে। বা এরকম বলতে পারি, এমন দুটো উদাহরণ দাও, কন্টা এন্ট্রি দুটো উদাহরণ দাও, তোকে বলতে হবে। তাহলে কন্টা এন্ট্রি দুটো উদাহরণ কি বলতে পারিস? এ দেখ, একটা তো করলাম ব্যাংকে টাকা জমা দিলে, এটা তো কন্টা এন্ট্রি হয়। আর একটা ব্যাংকের থেকে টাকা তুললে, এটাও তো কন্টা এন্ট্রি হবে। দেখ এখন সেই পয়েন্টটা বলেছে, দেখ কি বলেছে?
বলেছে উইথড্র ফ্রম ব্যাংক ফর অফিস ইউজ, অফিসের প্রয়োজনে ব্যাংকের থেকে টাকা তুলে, মাথায় রাখবি অফিসের প্রয়োজনে, কিন্তু নিজের প্রয়োজনে না, পার্সোনাল ইউজ না, অফিসের প্রয়োজনে ব্যাংকের থেকে টাকা তুলেছি, তাহলে এন্ট্রি তো করতেই পারবি। তো বল অফিসের প্রয়োজনে ব্যাংকের থেকে টাকা তুললে ব্যাংকের ব্যালেন্স বাড়বে না কমবে? ব্যাংকের ব্যালেন্স কমবে আর ক্যাশের ব্যালেন্স বাড়বে। তাহলে ব্যাংক কমবে, কত টাকা তুলেছি? 12,000 টাকা। 12,000 টাকা, দেখ ব্যাংকের ব্যালেন্স কমবে, এদিকে লিখবো 12,000 টাকা, আর ক্যাশের ব্যালেন্স বাড়বে, এদিকে লিখবো 12,000 টাকা। কোনটা এন্ট্রি? এলএফ এর ঘরে সি লিখে দে, এলএফ এর ঘরে সি লিখে দে। এখানে যদি ব্যাংকের ঘরে টাকা লিখে তাই এখানে লিখবি বাই ক্যাশ, আর এখানে যেহেতু ক্যাশের ঘরে টাকা লিখেছি এখানে লিখবি টু ব্যাংক। কত তারিখ এবার দেখে নেওয়া যাক তারিখটা, 25 তারিখ হয়ে গেল। তারপর কি বলেছে? 28 তারিখ। 28 তারিখ বলছে ব্যাংক রিটার্ন আ চেক, ব্যাংক চেকটা রিটার্ন করে দিচ্ছে। কত টাকার চেক? 5,000 টাকার চেক ব্যাংক রিটার্ন করেছে। কেন রিটার্ন করছে? বলছে রিসিভ ফ্রম কৃষ্ণা। কেন রিটার্ন করছে সেটা আর বলেনি, কৃষ্ণার থেকে যে চেকটা পেয়েছিল সেটা রিটার্ন করেছে। দেখ তো কৃষ্ণা কোথায় ছিল এখানে, এই যে কৃষ্ণা, এই দেখ কৃষ্ণার থেকে 5,000 টাকা চেক পেয়েছিলাম না, ঠিক আছে তো, কৃষ্ণার থেকে চেকটা পেয়েছিলাম 5,000 টাকা 20 তারিখ, সেই চেকটা ক্যাশ বক্সে রেখেছিলাম, 22 তারিখ চেকটা ব্যাংকে জমা করেছি। কোনো কারণে ব্যাংক চেকটাকে রিটার্ন করেছে, মানে ডিসঅনার, ডিসঅনার বুঝিস তো, কী কী কারণে ডিসঅনার হয় বলেছিলাম, হয়তো অ্যাকাউন্টে সাফিসিয়েন্ট ব্যালেন্স নেই, বা সিগনেচারের ডিফল্ট আছে, বিভিন্ন সমস্যা হতে পারে, বা ধর যখন ওই ডেট ফেট লেখে না, ডেটের কোনো কারণে, বিভিন্ন কারণে চেক ডিসঅনার হতে পারে। তো ব্যাংক কোনো কারণে চেকটা ডিসঅনার করে দিয়েছে, বুঝতে পারলি তো। তাহলে কি করতে হবে, মানে চেকটা আলটিমেটলি কোথায় ছিল? চেকটা ব্যাংকে ছিল। ব্যাংক যখন চেকটা ডিসঅনার করে দিচ্ছে তার মানে বুঝতেই পারছিস কি হবে, অপোজিট এন্ট্রি হয়, এখানে শিখিয়েছিলাম চেক ডিসঅনারের এন্ট্রি। কত টাকা চেক ডিসঅনার করছে ব্যাংক? 5,000 টাকা চেক ডিসঅনার করছে, ঠিক আছে তো। তো বল আমাকে, বল কে বলবি বল দেখি, আচ্ছা সুমনই বল, চেকটা কোথায় আছে? ব্যাংকে আছে। ব্যাংকে আছে মানে ব্যাংকের ব্যালেন্স বাড়ানো আছে, তো ব্যাংক তো চেকটা ডিসঅনার করে দিচ্ছে, তার মানে চেক ব্যাংকের ব্যালেন্স বাড়বে না কমবে? কমলে কোন দিক বসাবো? ক্রেডিট দিকে বসাবো। কার ঘরে বসাবো? ক্যাশের ঘরে না ব্যাংকের ঘরে? ব্যাংকের ঘরে। নর্মাল জিনিস, ব্যাংকের ব্যালেন্স কমছে তো ব্যাংকের ঘরেই বসাবো। তাহলে ব্যাংকের ঘরে এখানে 5,000 টাকা লেখ, বুঝতে পারছিস কথাগুলো? কত তারিখ বললাম এটা? 28 তারিখ। কি বলে লিখবো? বাই, এখানে লিখবি বাই কৃষ্ণা অ্যাকাউন্ট, লিখ বাই কৃষ্ণা অ্যাকাউন্ট, ঠিক আছে তো, হয়ে গেল এত অবধি। এবার দেখতে হবে তোকে আর কি করতে বলেছে। 29 তারিখ তোর পুরো হয়ে গেছে, কমপ্লিট। সেটেলড দ্য অ্যাকাউন্ট, সেটেল করে দিচ্ছি, অ্যাকাউন্টটা পুরো সেটেল করে দিচ্ছি। কোন অ্যাকাউন্টে সেটেল করেছি? এস প্রসাদের অ্যাকাউন্টটা সেটেল করে দিচ্ছি। তো বল এস প্রসাদের কাছে ওই একই রকম দিয়েছে, আগের মতন ঘুরিয়ে দিয়েছে, ঘাবড়াবি না। ইন ফুল সেটেলমেন্ট মানে তো সেটেল, একই জিনিস। কত টাকা পেতাম এস প্রসাদের কাছে? 30,000 টাকা। ঠিক আছে তো, মানে এস প্রসাদ 30,000 টাকা, কিন্তু ওটা সেটেল হয়ে গেছে কত? 28,500 টাকায়। তো মানে কত টাকা ডিসকাউন্ট হয়েছে? হ্যাঁ, 1,500 টাকা ডিসকাউন্ট হয়ে গেছে। তাহলে বুঝতে পারলি তো, বুঝতে পারছিস তো কি বললাম? এস প্রসাদ, এস প্রসাদটা কে? আমাদের ব্যবসার ডেটার্স না কে, এইটা সেটা বুঝতে হবে। আচ্ছা এস প্রসাদকে টাকা দিয়েছি না এস প্রসাদের টাকা পেয়েছি বল দেখি, এটা তো বল। দিয়েছি মানে ও আমাদের কেইটার্স ছিল, কাদেরকে টাকা দিই? কেইটার্সকে টাকা দিই। মানে এস প্রসাদ আমাদের কাছে 30,000 টাকা পেয়ে, তোকে কত টাকা দিয়েছি? 28,500 দিয়েছি। বাকি 1,500 টাকা ডিসকাউন্ট হয়েছে, ডিসকাউন্টের কোনো কলম নেই, 1,500 টাকা মাথা থেকে বের করে দে। তাহলে 28,500 এন্ট্রি করবো। কি দিয়েছি? ক্যাশ দিয়েছি না চেক দিয়েছি? ক্যাশ দিই। তাহলে বুঝতে পারছিস কোথায় বসবে? ক্যাশের ঘরে 28,500 বসবে, তাই তো? হ্যাঁ কি না? কি বলে বসবে? বাই এস প্রসাদ। কত তারিখ বল? 29 তারিখ। তো দেখ অনেক পরীক্ষা এত এত এন্ট্রি থাকবে না, বাট এন্ট্রি অনেক আছে, বুঝতে পারছিস এন্ট্রিগুলো কোথায় কি হচ্ছে? তুই এমনি বইয়ের অঙ্ক এমনি পেরিয়ে যাবি, এই অঙ্কগুলো যদি আগে করা থাকে ভালো করে। তারপর কি বলেছে? 30 তারিখ। 30 তারিখ বলেছে রিসিভড রিপেমেন্ট আ লোন অফ রুপিস 2,500 টাকা, ঠিক আছে তো, অ্যান্ড ডিপোজিটেড
আউট অফ ইট 2000 ইন ব্যাংক। বুঝতে পারছিস তো? কোনো কারণে তোর লোন দরকার, লোন নিয়েছিস, কত টাকার লোন নিয়েছিস? রিসিভ লোন রিসিভ করেছিস, 2,500 টাকা লোন নিয়েছিস। তার মধ্যে কি করেছিস? 2,500 টাকা যে লোন নিয়েছিস, তো লোন নিয়েছিস মানে তোর কাছে টাকা চলে এসছে 2,500 টাকা। সেই 2,500 টাকার মধ্যে তুই 2,000 টাকা ব্যাংকে ফেলে দিয়েছিস। তাহলে 2,500 টাকা যে লোন নিয়েছিস, কত টাকা ব্যাংকে ফেলেছিস? 2,000 টাকা ব্যাংকে ফেলে দিয়েছিস। আর 500 টাকা কোথায় আছে তাহলে? ক্যাশে আছে। আরে বুঝলি না, আজকে ধর আমি কারোর থেকে 2,500 টাকা লোন নিয়েছি, যত টাকা লোন পেলাম তার মধ্যে আমি 2,000 টাকা ব্যাংকে ফেলে দিয়েছি। তাহলে 2,000 টাকা ব্যাংকে আর 500 টাকা আমার হাতে আছে। তাহলে এখানে কি লিখবো? টাকা এসছে তো, লিখবো টু লোন বলে ক্যাশে কত? 500 টাকা, আর ব্যাংকে আছে 2,000 টাকা। কত তারিখ বলেছে এটা? এটা বুঝিস নি? এটা বুঝতে পারিস নি? তারপর 31 তারিখ ইন্টারেস্ট ডেবিটেড বাই ব্যাংক। আমি আগের দিনও বলেছিলাম, ব্যাংক যাকে ডেবিট করে আমরা তাকে কি করি? ক্রেডিট করি। তাহলে ক্রেডিট দিকে লিখবো বাই ইন্টারেস্ট। এটা ছিল 31 তারিখ, 200 টাকা হয়ে গেল ব্যাংকের ঘরে। যেহেতু ব্যাংক করেছে তাই ব্যাংকের ঘরে। শেষ, অঙ্ক শেষ। তোদের কাজ হচ্ছে এবার ট্যালি করা। তাতে ঠিকঠাক করে ট্যালি কর। ট্যালি করে বল কত কি বেরোচ্ছে। তাহলে কি হলো দেখ, এটা দেখতেই পাচ্ছিস, করে দিয়েছিস তোরা ব্যালেন্স। ক্যাশে সবসময় ডেবিট দিকেই বেশি হয়, কোনো সন্দেহ নেই। ক্যাশ সবসময় ডেবিট দিকেই বেশি হয়। তাহলে ক্যাশের টোটাল করে বেরোলো 63,500। সেই টাকাটা এখানে লিখে দিলাম। তার থেকে এই টাকা 3টে টাকা বাদ দিয়ে বেরোলো 27,700। এটাকে বলে বাই ব্যালেন্স সিডি। এত টাকা ব্যালেন্স আছে, ডিসেম্বর মাসের শেষে এত টাকা হাতে পড়ে আছে, 27,700 টাকা। এটা 31 তারিখ। ঠিক, এটা এই ব্যালেন্স সিডিটাকে ব্রড ডাউন করতে হবে। নিচে লিখবো ব্রড ডাউন টু ব্যালেন্স বিডি। কত তারিখ হবে এটা? 2017 সাল শেষ, মানে 2018 সালের জানুয়ারি মাসের 1 তারিখ। ঠিক আছে, কি লিখবো? টু ব্যালেন্স বিডি বলে ক্যাশের ঘরে 27,700। এইবার ব্যাংকের ঘরটা মেলাবো। ব্যাংকের ডেবিট দিকেও বেশি হতে পারে, ক্রেডিট দিকেও বেশি হতে পারে, এটা কোনো ম্যাটার করে না। ক্যাশ যেমন ডেবিটেই বেশি হবে, কিন্তু ব্যাংক কোনো ম্যাটার করে না। ব্যাংক ডেবিটেও বেশি হতে পারে বা ক্রেডিটেও বেশি হতে পারে। এই অঙ্কটা দেখলাম ব্যাংকের ক্রেডিট দিকে বেশি হয়েছে। ক্রেডিট দিকে টোটাল হয়েছে 33,000 টাকা। সেই টাকাটা এখানে লিখে দিলাম। ব্যালেন্স করে বেরোলো 12,600 টাকা। তাই এখানে লিখবো টু ব্যালেন্স সিডি 31 তারিখ। ঠিক আছে, তাহলে এটা ব্রড ডাউন করবো। কি লিখবো এখানে? 2018 জানুয়ারি 1 লিখবো বাই ব্যালেন্স বিডি। কত টাকা ব্যাংকের? 12,600। এটা কি রিপ্রেজেন্ট করছে? এটা রিপ্রেজেন্ট করছে ক্যাশে এখনো আমার হাতে এত টাকা পড়ে আছে। আর এটা রিপ্রেজেন্ট করছে ব্যাংক ওভারড্রাফট। ব্যাংকের ব্যালেন্স ক্রেডিট দিক বেরিয়েছে, তার মানে ব্যাংক ওভারড্রাফট। অঙ্কটা বুঝতে পারলি তো? পরের অঙ্কটা দাগ কাট। দেখ 11 নম্বর অঙ্কটা করাচ্ছি। দেখ কোশ্চেনটা পর কি বলেছে। পেজ নাম্বার 183 বলছে ফ্রম দ্য ফলোইং ট্রানজাকশন প্রিপেয়ার আ ডাবল কলাম ক্যাশ বুক অফ মিস্টার এ দে। বলে দিয়েছে, এখানে নাম বলেছে, হ্যাঁ, এ দে, ফর দ্য মান্থ অফ জানুয়ারি 2018। কোন মাসের অঙ্ক দিয়েছে? জানুয়ারি 2018। বলছে অ্যান্ড পোস্ট দেম টু দ্য রিলেটেড লেজার অ্যাকাউন্ট। ও ঠিক আছে, রিলেটেড লেজার অ্যাকাউন্ট আমাদের করার দরকার না, আমরা শুধু ক্যাশ বুকটাই করবো। কি বললাম বুঝতে পারলি? ওরা কি কোশ্চেন দিয়ে দেখেছিস তো? ওরা তো ক্যাশ বুক করতেই বলেছে, পাশাপাশি ক্যাশ বুক পাশাপাশি আরও যদি রিলেটেড লেজারগুলো খুলতে আমাদের দরকার নেই। আমাদের এক্সামে ক্যাশ বুকটাই আসে, আমরা ক্যাশ বুকটাই করবো। ঠিক আছে তো? তো চ, ঠিক আছে তো? চ, কি বলেছে প্রথমে এখানে লিখে দে। দাগ তো কাটা হয়ে গেছে। 2018 জানুয়ারি। প্রথমে কি বলেছে? ক্যাশ ইন হ্যান্ড। 1 তারিখ বলেছে ক্যাশ ইন হ্যান্ড। ক্যাশে কত টাকা ব্যালেন্স ছিল? 11,000 টাকা। তাই এখানে লিখো টু ব্যালেন্স বিডি। টু ব্যালেন্স বিডি বলে ক্যাশের ঘরে কত টাকা বললাম? ক্যাশের ঘরে 11,000 টাকা। ঠিক আছে, ক্যাশের ওপেনিং ব্যালেন্স আমরা ডেবিট দিকে বসাই, জানি আমরা, লিখে দিলাম। ব্যাংক ওভারড্রাফট, যেটা আগের অঙ্কটাও বললাম, ব্যাংক ওভারড্রাফট। ব্যাংক ওভারড্রাফট হচ্ছে বিজনেসের একটা লাইবিলিটি। তো লাইবিলিটির ব্যালেন্স কোন দিকে হয়? ক্রেডিটে বসে। তাই ক্রেডিট দিকে লেখ
বাই ব্যালেন্স বিডি বলে ব্যাংকের ঘরে লেখ 3,000 টাকা। হয়ে গেল। তো বলছে পারচেজ গুডস ইন ক্যাশ, 3 তারিখ বলেছে গুডস কেনা হয়েছে। কি করেছে 3 তারিখ? গুডস কেনা হয়েছে। গুডস কেনা হলে বুঝতে পারছিস, জেনারেলি বোঝাতে হবে না, গুডস কিনেছি তার মানে টাকা চলে গেছে, ক্যাশ কমে গেছে, তাহলে ক্রেডিট দিকে লিখবো বাই পারচেসেস। ঠিক তো? বোঝার চেষ্টা করবি, ডাউট থাকলে বলবি। বাই পারচেসেস অ্যাকাউন্ট কত তারিখ? 3 তারিখ, ক্যাশের ঘরে 2,800 টাকা। তারপর কি বলেছে? ক্যাশ ডিপোজিট ইনটু ব্যাংক। বল, কন্টেন্টই তো ক্যাশ ডিপোজিট ইনটু ব্যাংক। কি হবে বলতে, কি পারবি বলতে? আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে বলছে ক্যাশ ডিপোজিট ইন ব্যাংক, ব্যাংকে কত টাকা জমা করেছে? ব্যাংকে 3,250 জমা করেছে, মানে ব্যাংক বেড়েছে 3,250। তাহলে ক্যাশ কমেছে 3,250। কন্টেন্ট এলএফ এর ঘরে সিলেক্ট। আচ্ছা, এখানে যেহেতু ক্যাশের ঘরে টাকা লিখে, তাহলে এখানে লিখবো বাই ব্যাংক। আর এখানে যেহেতু ব্যাংকের ঘরে টাকা, এখানে লিখবো টু ক্যাশ। কত তারিখ? 5 তারিখ। ঠিক আছে তো? 7 তারিখ চেক রিসিভ ফ্রম সেল অফ গুডস। বুঝতে পেরেছিস তো? আমি কাউকে গুডস বেচেছি, তার বদলে ও ক্যাশ টাকা না দিয়ে চেক দিয়েছে। বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে আমি যাকে গুডস সেল করেছি সেটা কিসের মাধ্যমে সেল করেছি বলতে পারবি? ক্যাশে নাকি চেকের মাধ্যমে? বল। আমার একটা দোকান আছে, সেই দোকানে কোনো কাস্টমার গুডস কিনতে এসছে, ওকে আমি গুডস বেচেছি, ও ক্যাশ টাকা না দিয়ে আমাকে চেক দিয়েছে। তার মানে গুডসটা বেচলাম কিসের মাধ্যমে? ক্যাশের মাধ্যমে না চেকের মাধ্যমে? চেক কোথায় ইউজ করা হয়? ব্যাংকে। তার মানে এখানে লিখবো কি টু সেলস, টাকা এসছে তো, টু সেলস বলে ব্যাংকের ঘরে বসবে। বুঝতে পারলি তো? 7,000 টাকা। কত তারিখ? 7 তারিখ। তারপর কি বলে? 10 তারিখ পেড রেন্ট বাই চেক, চেকের মাধ্যমে চেক দিয়ে রেন্টটা পেমেন্ট করেছে, মানে কি ব্যাংকের ব্যালেন্স কমে যাচ্ছে। তোকে মাথায় রাখতে হবে ক্যাশ বা ব্যাংকের ব্যালেন্স বাড়বে না কমবে, ব্যাস, আর কিছু না। তাহলে লিখবো বাই রেন্ট বলে ব্যাংকের ঘরে লিখবো 2,000 টাকা। 10 তারিখ ব্যাংকের ঘরে লিখ 2,000 টাকা। তারপর কি? ক্যাশ সেলস, 12 তারিখ ক্যাশ সেলস মানে গুডস বেচেছি নগদে মানে ক্যাশের মাধ্যমে যদি গুডস বেচি, তাহলে বিজনেসে কি আসবে? ক্যাশ আসবে। ক্যাশ আসলে ক্যাশ বাড়বে, ক্যাশের ব্যালেন্সটা বাড়বে। ক্যাশের ব্যালেন্স কত বাড়ছে? 25,000 টাকা বাড়বে। তাহলে এটা কি হয়ে যায়? সেলস, লাইক টু সেলস। কত টাকা? 12 তারিখ 25,000 টাকা হয়ে গেছে। তারপর 15 তারিখ ক্যাশ উইথড্র ফর পার্সোনাল ইউজ, নিজের প্রয়োজনে ক্যাশ তুলে নিয়েছি। ক্যাশ তুললে ক্যাশ বাড়বে না কমবে? কমবে। নিজের প্রয়োজনে তাকে কি বলে? ড্রয়িংস। তাহলে লিখবো বাই ড্রয়িংস, এখানে লিখ বাই ড্রয়িংস। বাই ড্রয়িংস বলে ক্যাশের ঘরে 4,300 টাকা। 15 তারিখ হয়ে গেল। তারপর বলছে 18 তারিখ পেড স্যালারি টু স্টাফ, তাই তো? স্টাফদের স্যালারি পেমেন্ট করেছি। তাহলে স্যালারি পেমেন্ট করেছি কিসে? ক্যাশে না চেকে? কিছু বলেছে? তাহলে ক্যাশে পেমেন্ট করেছি, তাহলে ক্যাশ কমবে 8,250। কত তারিখ? 18 তারিখ বাই স্যালারি। 18 পর 20 তারিখ কি বলছে? ক্যাশ উইথড্র ফ্রম ব্যাংক, ব্যাংকের থেকে টাকা তুলেছি। তো ব্যাংকের থেকে টাকা তুললে ব্যাংকের ব্যালেন্স কমবে 1,000 টাকা। ব্যাংকের ব্যালেন্স 1,000 টাকা কমবে, তাহলে ক্যাশের ব্যালেন্স 1,000 টাকা বাড়বে, তাই তো? এখানে লিখবো কি টু ব্যাংক অ্যাকাউন্ট বলে এলএফ এর ঘরে সি, আর এখানে বাই ক্যাশ অ্যাকাউন্ট বলে এলএফ এর ঘরে সি। তারিখ কত? 20 তারিখ। অঙ্কটা খুব একটা টাফই ছিল না, কোনো টাফই ছিল না অঙ্কটার মধ্যে। 23 তারিখ ব্যাংক চার্জ ইন্টারেস্ট, ব্যাংক ইন্টারেস্ট চার্জ করেছে। ব্যাংক ইন্টারেস্ট চার্জ করলে ব্যাংকের ব্যালেন্স বাড়বে না কমবে? কমবে। তাহলে ব্যাংকের ব্যালেন্স কমা, কত টাকা কমাবি? 200 টাকা। ব্যাংকের ব্যালেন্স 200 টাকা কমা। কি লিখবি? বাই ব্যাংক ইন্টারেস্ট বা বাই ব্যাংক চার্জেস লিখ, সবচেয়ে বেস্ট হয় ব্যাংক চার্জেস লেখা। ঠিক আছে তো? হ্যাঁ, ইন্টারেস্ট অন ওভারড্রাফট না, এই ব্যাপারটা কি বলতো? ব্যাংক চার্জেস ইন্টারেস্ট, ব্যাংক ইন্টারেস্ট চার্জ কেটেছে, হ্যাঁ ওটাও বলতে পারিস ইন্টারেস্ট অন ওভারড্রাফট। ঠিক আছে, ওটাও বলতে পারিস তুই ইন্টারেস্ট অন ওভারড্রাফট। এখানে ব্যাংক ইন্টারেস্ট চার্জ করেছে, শুনছিস তো?
ব্যাংক ইন্টারেস্ট চার্জ করেছে, ও বললো ইন্টারেস্ট অন ওভারড্রাফট, হ্যাঁ লিখতে পারিস। ঠিক আছে তো? ব্যাংক কখন ইন্টারেস্ট চার্জ করে কি মনে হয়? ব্যাংক কখন ইন্টারেস্ট চার্জ করে? ব্যাংকের থেকে যদি অতিরিক্ত টাকা তুলিস ব্যাংক তখনই ইন্টারেস্ট চার্জ করবে। ঠিক আছে তো? নাহলে তো এমনি ব্যাংক চার্জ, দেখ ব্যাংক চার্জ অনেক রকমের হয়। ঠিক আছে তো? যদি ব্যাংকের থেকে যদি ওভারড্রাফট ফেসিলিটি নিই তাহলে ব্যাংক একটা ইন্টারেস্ট চার্জ কাটে। তাহলে এখানে যখন বলছে ব্যাংক ইন্টারেস্ট চার্জ, তার মানে তুই লিখতে পারিস ইন্টারেস্ট অন ওভারড্রাফট। ব্যাংক ওভারড্রাফট না লিখে লিখবি ইন্টারেস্ট অন ওভারড্রাফট, লিখ ইন্টারেস্ট অন ওভারড্রাফট। কত তারিখ বলেছে এটা? 23 তারিখ। আচ্ছা, তারপর কি বলে 25 তারিখ, পারচেস ফার্নিচার, একটা ফার্নিচার কেনা হয়েছে চেকের মাধ্যমে, ফার্নিচার কেনা হয়েছে, তাহলে কি হবে? বাই ফার্নিচার, ব্যাংকের ঘরে বসা টাকাটা 1750, বাই ফার্নিচার বলে ব্যাংকের ঘরে বসা। 23-এর পর কত তারিখ? 25 তারিখ। তারপর কি বলেছে? 26 তারিখ, ব্যাংক কালেক্টেড ডিভিডেন্ড, লেখ ব্যাংক কালেক্টেড ডিভিডেন্ড, লিখেছিস তো? ব্যাংক ডিভিডেন্ড কালেক্ট করেছে, ব্যাংক ডিভিডেন্ড কালেক্ট করলে ব্যাংকের ব্যালেন্স বাড়বে, ব্যাংকের ব্যালেন্স বাড়বে। কত টাকা ডিভিডেন্ড কালেক্ট করেছে? 4300 টাকা। তাহলে লেখ এখানে টু ডিভিডেন্ড রিসিভড বলে। কত টাকা? 26 তারিখ 4300 টাকা। তারপর ক্যাশ রিসিভ ফ্রম মোহন, মোহনের থেকে 4000 টাকা পেয়েছি, তাহলে লেখ টু মোহন বলে ক্যাশের ঘরে 4000 টাকা, টু মোহন বলে ক্যাশের ঘরে 4000 টাকা। তারপর বলছে ডিউ ক্যাশ ফ্রম ব্যাংক ফর পার্সোনাল ইউজ, নিজের প্রয়োজনে ব্যাংকের থেকে কত টাকা তুলেছিস? 1000 টাকা তুলেছিস। তো ব্যাংকের থেকে টাকা তুলেছিস মানে ব্যাংক কমছে, ব্যাংক কত টাকা কমছে? 1000 টাকা। 30 তারিখ লিখবো বাই ড্রয়িংস, নিজের প্রয়োজনে টাকা তুললে তাকে বলে ড্রয়িংস। 30 তারিখ হয়ে গেল। লাস্ট 31 তারিখ, কমিশন রিসিভ বলেছে 250 টাকা, কমিশন রিসিভ হয়েছে 250 টাকা, মানে টাকা মানে ক্যাশ কমিশন রিসিভ বলেছে 250 টাকা। এখানে তো বলেনি চেকের কথা, তার মানে ক্যাশের মাধ্যমে ট্রানজ্যাকশনটা হয়েছে, তার মানে এই বিজনেসের ক্যাশের ব্যালেন্স বেড়ে গেছে 250 টাকা। ক্যাশের ঘরে লেখ 250 টাকা, টু কমিশন। কত বলেছে? 31 তারিখ। শেষ কাজ হচ্ছে বা যোগ করা, ব্যালেন্স কর। বল দেখি কত পেয়েছে ক্যাশের ঘর টোটাল করে পেয়েছে? 41,250। আচ্ছা, সেই 41,250 এখানে লিখবো, ব্যালেন্স করে কত পেয়েছে? 22,650। তো যত টাকা ব্যালেন্স বেরোল এটাকে লিখতে হয় বাই ব্যালেন্স সিডি, বাই ব্যালেন্স সিডি। এটা হচ্ছে জানুয়ারি মাসে শেষ হয় 31 তারিখ, এখানে লিখুন 31। সেই ব্যালেন্সটাকেই ব্রড ডাউন করতে হবে, এখানে লিখবো টু ব্যালেন্স বিডি। কত টাকা? 22,650। এটা কি লিখবো? জানুয়ারি পরের মাস ফেব্রুয়ারি 1 তারিখ। আচ্ছা, এবার ব্যাংকের ঘরে টোটাল কর 14,550, ডেবিটে যোগ করে 14,550 বেরোলো, তার থেকে বাদ দে, ক্রেডিটগুলো বাদ দে, 5,600 টাকা। সে 5,600 টাকা ব্রড ডাউন কর। তো অঙ্ক শেষ হয়ে গেল, বুঝতে পারলি তো অঙ্কটা? অঙ্কটা বুঝতে পেরেছিস? বল, অঙ্কটা বোঝা গেছে তো? তাহলে অঙ্কটা পেরে গেলি, অঙ্কটা দেখে নে। এবার ওই 10 নম্বর অঙ্কটা কর, কিছু ডাউট থাকলে আমি বলে দেবো।